সবাইকে প্রজেক্টাইলের ভিডিওটা দেখছো আর ওয়ার্কশিটটা ট্রাই করছো? হ্যাঁ স্যার ট্রাই করছি। ভিডিওতে কোনো প্রবলেম থাকলে পরে বুঝার মধ্যে যে কোনো প্রবলেম থাকলে পরে বলতে পারো। ফার্স্টে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নেই। এমনিতে আমরা প্রজেক্টাইল মোশনের আগে একটা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ড করে রাখছিলাম যে একটা অবজেক্টকে যখন নাকি তুমি ছুঁড়ে মারবা, হ্যাঁ, একটা অবজেক্টকে যখন নাকি তুমি ছুঁড়ে মারবা তো তখন কি হবে, সে এট আ টাইম ভার্টিক্যাল ডিসটেন্সও কভার করতে পারে, হরাইজন্টাল ডিসটেন্সও কভার করতে পারে, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে প্রজেক্টাইল মোশনের মধ্যে ব্যাপারটা কি হবে, হরাইজন্টাল ডিরেকশনে কোনো আনব্যালেন্সড ফোর্স নাই। কেন নাই কাবিও? কারণ এখানে কোনো ফোর্সে কাজ করতেছে না, তো আনব্যালেন্স ফোর্স কিভাবে হবে? এক্সিলেন্ট। হরাইজন্টাল ডিরেকশনে কোনো আনব্যালেন্সড ফোর্স নাই। কেন? হোয়াট অ্যাবাউট এয়ার রেজিস্ট্যান্স? এয়ার রেজিস্ট্যান্সটাকে আমরা বেল দেই না বেসিক্যালি, ওকে? এয়ার রেজিস্ট্যান্সটাকে নেগলিজিবল ধরি, তো তাহলে এয়ার রেজিস্ট্যান্স যদি নেগলিজিবল হয় তো তার মানে কি, there is no force whatsoever in the horizontal direction. তো তার মানে হরাইজন্টাল ডিরেকশনে কোনো ফোর্স নাই, তো তার মানে হরাইজন্টাল ডিরেকশনের যে ভেলোসিটি আমরা কম্পোনেন্ট অলরেডি শিখছি এতদিন, ঠিক আছে? তো এখন হরাইজন্টাল ডিরেকশনের যে ভেলোসিটিটা ওইটাকে কে এফেক্ট করবে? হরাইজন্টাল ডিরেকশনে আনব্যালেন্সড ফোর্স কত ওইটা, নাকি? হরাইজন্টাল ডিরেকশনে ভেলোসিটি চেঞ্জ হবে নাকি হবে না, এটা কিসের উপর ডিপেন্ড করবে আনিসা? আনব্যালেন্সড ফোর্স। যে কোনো ভেলোসিটি ডিপেন্ড করবে কিসের উপর, যে তার উপরে কি আনব্যালেন্স ফোর্স কাজ করতেছে নাকি না। যদি আনব্যালেন্স ফোর্স কাজ না করে তো তার মানে কি, তো তার মানে ওই ভেলোসিটিটা কি থাকবে, আনব্যালেন্স ফোর্স যদি জিরো হয় তো তার মানে ইয়ে কত, কি বলে, অ্যাসেলারেশন কত? জিরো। আনব্যালেন্স ফোর্স জিরো হলে পরে অ্যাসেলারেশন জিরো, আর অ্যাসেলারেশন জিরো মানে ভেলোসিটি কি, কনস্ট্যান্ট, ওকে? তো এই কনস্ট্যান্ট ভেলোসিটিটাকে আমরা কি বলি, এই কনস্ট্যান্ট ভেলোসিটিটাকে আমরা বলি হরাইজন্টাল ডিরেকশনের কম্পোনেন্টটা। এখন এখানের মধ্যে একটা ব্যাপার গেল যে হরাইজন্টাল ভেলোসিটি ফিক্স থাকে, দ্যাটস ভেরি গুড। আর ভার্টিক্যাল ভেলোসিটির কি হয় কাবিও, বলতে পারবা? নিচে আসতে থাকলে ভার্টিক্যাল ভেলোসিটি বাড়তে থাকবে। কেন? কারণ আনব্যালেন্স ফোর্স কথা নিচে কাজ করতেছে। এক্সিলেন্ট। তো তার মানে ভেলোসিটি আর আনব্যালেন্সড ফোর্সের ডিরেকশন যদি সেম হয় তো তার মানে অবজেক্টটা অ্যাসেলারেট করবে। ভেলোসিটি আর আনব্যালেন্সড ফোর্সের ডিরেকশন যদি অপোজিট হয় তো তার মানে সে কি করবে, ডিসেলারেট করবে, তাই তো? ওকে। তো তার মানে এই ব্যাপারটা গেল যে ভার্টিক্যাল ভেলোসিটি কি হবে, উপরে উঠতে সময় যে প্রজেক্টাইলটা এরকম মনে করো আমরা ছুঁড়ে মারছি, যে এখানে একটা অ্যাথলিটের লং জাম্পটা যে দেখাইছে এটা প্রথমে আমরা করব, ওকে? তোমরা তো অলরেডি করছো, আমি তাও এটা দেখাই দিব ডিটেইল ওয়েতে, ক্যালকুলেশন গুলা দেখাবো, তো তাইলে পরে তোমাদের বুঝতে ইজি হবে। তো দেখো এখানের মধ্যে লং জাম্পের ব্যাপারটা কিভাবে কাজ করে। এই হলো তোমার স্টার্টিং পয়েন্ট, যে একটা সার্টেন ডিসটেন্স থেকে দৌড়ায় আসবা, ওকে? একটা সার্টেন ডিসটেন্স থেকে দৌড়ায় এসে এই যে স্টার্টিং লাইনটা আছে, স্টার্টিং লাইন থেকে ইউ উইল হ্যাভ টু জাম্প, তোমার এরকম একটা জাম্প দিতে হবে। তো তুমি কিভাবে সবচেয়ে বেশি ডিসটেন্স কভার করতে পারবা, হরাইজন্টাল ডিসটেন্স সবচেয়ে বেশি কভার করতে পারবা কখন, যতক্ষণ ধরে তুমি এয়ারে থাকবা, ঠিক আছে? যতক্ষণ ধরে তুমি এয়ারে থাকবা তার জন্য কি হয়, ভেলোসিটিটা কনস্ট্যান্ট, তো তার মানে টাইম যদি বাড়ে তো তার মানে ডিসটেন্স কি হবে, বাড়বে। ওইখানের কাজগুলো আমরা দেখবো একটু পরে কি হইতেছে, ওই ব্যাপারগুলো দেখবো। তো এইটা একটা ব্যাপার গেল যে হরাইজন্টাল ভেলোসিটিটা মেইনলি এখানে বড় একটা ডিটারমাইনিং ফ্যাক্টর, কতটুকু হরাইজন্টাল ডিসটেন্স কভার করবে। কিন্তু এয়ারে কতক্ষণ থাকবে, হ্যাঁ, একটা এরকম লং জাম্পার সে জাম্প করলো, এখন এয়ারে কতক্ষণ থাকবে এটা কিসের উপর ডিপেন্ড করবে আনিসা? সে যদি বেশি উপরে লাফ দেয় তো তার মানে কি, তার মাটিতে নামতে বেশি সময় লাগবে না? হ্যাঁ। তো তার মানে বেশি উপরে লাফ দিলে পরে মাটিতে নামতে সময় লাগবে বেশি। আর টাইম ফর আ প্রজেক্টাইলের টাইমটাকে আমরা কি নামে ডাকি? টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট, এক্সিলেন্ট। তো তার মানে যতক্ষণ পর্যন্ত অবজেক্টটা এয়ারে থাকবে দ্যাট টাইম ইজ কল্ড দ্য টাইম অফ ফ্লাইট। তো তার মানে টাইম অফ ফ্লাইট যত বেশি, হরাইজন্টাল ডিসটেন্স তত বেশি কভার করবে। কেন? বিকজ হরাইজন্টাল ডিরেকশনে তো ভেলোসিটি কনস্ট্যান্ট,
তো যত টাইম বাড়াবো তত কি হবে, ওই কনস্ট্যান্ট ভেলোসিটিতে সে আগাইতে থাকবে। মনে আছে আমরা একটা জিনিস যে পড়ছিলাম পিচ্চিকালে, স্টপিং ডিসটেন্স, থিংকিং ডিসটেন্স, ব্রেকিং ডিসটেন্স, এরিক? থিংকিং, ব্রেকিং, হ্যাঁ ভাই। স্টপিং ডিসটেন্স এইসব আমরা পড়ছিলাম। তো এইখানের জন্য আমরা একটা কন্ডিশন বলছিলাম যে থিংকিং ডিসটেন্সটা কিসের উপর ডিপেন্ড করে, ভেলোসিটি অফ দা কার, তাই না, অর স্পিড অফ দা কার। তো তাহলে গাড়ি তাড়াতাড়ি চালাইলে কি চিন্তা করতে বেশি সময় লাগে? ব্যাপারটা এমন না, হরাইজন্টাল ডিরেকশনে সে তো মুভ করতেছে। তো এখন থিংকিং টাইমের ডেফিনেশনটা কি ছিল বলতে পারবা মতখর? থিংকিং টাইমের ডেফিনেশন ছিল এমন টাইপের যে তোমার সামনে, যে তুমি হলো ড্রাইভার, তো তোমার সামনে কোন একটা অবস্টেকেল আসছে, তো এখন তুমি অবস্টেকেলটাকে অ্যাভয়েড করবা নাকি না, তুমি ব্রেক অ্যাপ্লাই করবা নাকি না, এইখানে তোমার কি যাবে, একটা সার্টেন ডিসিশন মেকিং এর জন্য টাইম খরচ হবে না বলো তো মতখর? তো তাহলে এই যে ইউ আর টেকিং আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম টু টেক ইউর ডিসিশন, সো হোয়াট ডাজ দ্যাট মিন? ওই টাইমে গাড়িটা কি ব্রেক অ্যাপ্লাই করা হয়েছে আনিসা? যতক্ষণ চিন্তা করতে, যতক্ষণ তার চিন্তা করতে সময় চলে যাচ্ছে ততক্ষণে তো গাড়িটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে সামনেই বাড়াইতেছে, সে তো আর থেমে নাই। থেমে থাকলে তো আর ব্রেক অ্যাপ্লাই করবে নাকি করবে না এটা চিন্তা করার মানে হয় না। তো তার মানে কি, সরি, তার মানে ব্যাপারটা হলো এরকম যে স্পিড অফ দা কার যত বেশি থাকতো তত কি হইতো, থিংকিং ডিসটেন্সের ভ্যালু বেশি হইতো, এমন টাইপের একটা ব্যাপার। নাও এই যে এখানের মধ্যে আমরা যেটা দেখতেছি অ্যাথলিটের এই ব্যাপারটা, আমাদের প্রজেক্টাইলের সবচেয়ে ইজি একটা গেটওয়ে, হ্যাঁ, সবচেয়ে ইজি একটা গেটওয়ে কি আদিত? উই উইল হ্যাভ টু কনসিডার হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল মোশন কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়ান অ্যানাদার। তো এই জিনিসটা আমি লিখে রাখি, এটা মনে হয় ভিডিওতেও ছিল। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, horizontal and vertical motion, horizontal and vertical motion, sorry, are completely independent of each other. horizontal velocity কত হইছে না হইছে এটার উপরে vertical velocity ডিপেন্ড করবে না, vertical velocity ডিপেন্ড করবে ইনিশিয়ালি সে কত উপরে ঝাঁপ দিছিল, আর ইনিশিয়াল vertical component of velocity কত ছিল এরকম, are completely independent of each other. সো এখন আমরা এই সলভিং গুলা যখন করব তখন কাজটা কি করব, আমরা দুইটা এরকম অ্যাব্রিভিয়েশন ইউজ করব, CHM। এটার মানে কি, এটার মানে হলো কনসিডারিং হরাইজন্টাল মোশন। ওকে, তো তার মানে এখানে আমরা কি করব, হরাইজন্টাল মোশনের যেসব ইনফরমেশন আমরা জানি ওগুলা এই CHM এর আন্ডারে লিখবো, এই আন্ডারে ক্যালকুলেশন করব। আর CVM, তো এটা কি, কনসিডারিং ভার্টিক্যাল মোশন, ঠিক আছে, একদম ইজি ব্যাপার। তো এই ব্যাপারটাই আমরা এখন অ্যাপ্লাই করব এন্ড দেখবো যে এই জিনিসটা আমাদের কিভাবে কি কাজে আসে। ওকে, সো এখন এখানের মধ্যে খেয়াল করো, আমাদেরকে অলরেডি হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল কম্পোনেন্টের ভ্যালুগুলো বলে দিছে। বলতেছে at take off his horizontal speed is এত, তো তার মানে ইনিশিয়াল হরাইজন্টাল কম্পোনেন্ট হলো এইটা। এখন হরাইজন্টাল কম্পোনেন্ট কি চেঞ্জ হবে মতকর? না। ভেরি গুড। তো তার মানে হরাইজন্টাল ভেলোসিটিটা যে ইনিশিয়াল ভেলোসিটি হরাইজন্টাল ডিরেকশনে 8 মিটার পার সেকেন্ড, পুরা প্রজেক্টাইল মোশন জুড়ে তার কি থাকবে, হরাইজন্টাল ভেলোসিটিটা 8 মিটার পার সেকেন্ডই থাকবে। ওকে, আর ভার্টিক্যাল স্পিডের কথা বলে দিছে যে ইনিশিয়ালি সে তো উপরে উঠতেছিল, ইনিশিয়ালি সে ভার্টিক্যালি উপরে যাচ্ছিল কত ভেলোসিটিতে, 2.8 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এখন বলতেছে এ নাম্বারে শো দ্যাট the total time the athlete spends in the air is about 0.6 সেকেন্ড। এইখানে এই যে শো দ্যাট এর এই যে ম্যাথ গুলা, এখানের জন্য তোমাদের একটা রুল মেইনটেইন করতে হবে। এটা ও লেভেলস এর সময় মনে হয় বলা হয়েছিল, এখন এ লেভেলস এর জন্য এটা হলো মাস্ট, করতে হবেই হবে। ওকে, তো শো দ্যাট এর কোশ্চেন থাকলে পরে কি করবা দেখো আনিসা, শো দ্যাট এর কোশ্চেন থাকলে পরে এমন কাজ করবা যে কত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলছে দেখো তো, শো দ্যাট এর ভ্যালুটা কত সিগনিফিকেন্ট ফিগার, 0.6। তাহলে এটা হলো 1 সিগনিফিকেন্ট ফিগার, যে জিরোর লেফট হ্যান্ড সাইডে কোনো ফিগার যদি না থাকে তো ততক্ষণ পর্যন্ত জিরো সিগনিফিকেন্ট হবে না। তো
তো তার মানে জিরো কোনো ফিগার না, ডেসিমাল প্লেসটা কোনো ফিগার না, সিগনিফিকেন্ট ফিগার হলো 6। তো তার মানে শো করতে বলছে কত সিগনিফিকেন্ট ফিগারে? 1 সিগনিফিকেন্ট ফিগারে। তো আমরা শো দ্যাট এর অ্যানসারটা কত সিগনিফিকেন্ট ফিগারে দিব বলতে পারবা? 1 এক্সিলেন্ট। যত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলবে, বুঝছো আনিসা, যত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলবে তার থেকে একটা সিগনিফিকেন্ট ফিগার বেশি দিব। এটা কোন সময়? শো দ্যাট এর ম্যাথের সময়। আর আরেকটা ব্যাপার ও লেভেলস আমরা করে আসছিলাম কি জিনিস, যে তোমার গিভেন ইনফো যত সিগনিফিকেন্ট ফিগারে ফাইনাল অ্যান্সার কি হবে তত সিগনিফিকেন্ট ফিগারে হবে। ওইটা ঠিক আছে যে ওইটা নরমাল ক্যালকুলেশনের সময়, কিন্তু শো দ্যাট এর ম্যাথের সময় কি করবা বলতো? যত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলবে তার থেকে একটা সিগনিফিকেন্ট ফিগার এক্সট্রা নিব। ওকে, তাহলে যেন রাউন্ড আপ করলে, হ্যাঁ, তাহলে যেন রাউন্ড আপ করলে যা শো করতে বলছো ওটার সাথে মিলে, বুঝছো? তো তাহলে এই ব্যাপারটা আমরা দেখি কি বলতেছে। ওয়ান ডেসিমাল প্লেস কেন ধরলাম না? ওয়ান সিগনিফিকেন্টের জায়গায় সিগনিফিকেন্ট ফিগার হলো আমাদের মেইন, ডেসিমাল প্লেস এখানে যায় আসে না। সিগনিফিকেন্ট ফিগার অলওয়েজ মেইন প্লেয়ার, বুঝছো? ডেসিমাল প্লেস আমরা মেইন প্লেয়ার। ওকে, আচ্ছা। সো তাহলে বলতেছে সেন্টার অফ গ্র্যাভিটি ইজ এট দ্য সেম হাইট এট টেক অফ এন্ড ল্যান্ডিং। তো তার মানে কি, যেই হাইট থেকে জাম্প দিছে ওই হাইটেই আবার ফেরত আসছে, ঠিক আছে? তো তার মানে টোটাল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত হইলো বলতো? ইনিশিয়ালি যেই হাইটে ছিল, সেম হাইটে আছে। তো তার মানে চিল্লাইতেছে একজন 0 0 0, থ্যাংক ইউ। তো তাহলে এটা কি হবে? দা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ফর দিস প্রজেক্টাইল ইজ 0। ওকে, তো তাহলে এই ব্যাপারটা লিখতে হবে না, আমি জাস্ট আলাদা করে লিখে রাখতেছি যেন তোমাদের মনে থাকে। ওকে, আমাদের প্র্যাকটিস ম্যাটেরিয়ালের কোনো অভাব হবে না। তোমাদের এই মাসের মাঝের দিক দিয়ে আর শেষের দিক দিয়ে যে 3rd উইক আর 4th উইকে তোমরা বুকলেট পাওয়া যাবে। তো তখন ওখানের মধ্যে দেখবা যে অনেকগুলি কোশ্চেন এখান থেকে আমরা করে ফেলছি, সো ইজিলি কভার করতে পারবা। আমি প্রত্যেকটা জিনিসের এগুলা কিন্তু সব, এই যে ওয়ার্কশিটটা দিছেন এটা কিন্তু কোশ্চেন পেপারে কোশ্চেন, এটা কোশ্চেন পেপারে পাবা, পরে যখন বুকলেট দেখবা তখন বুঝতে পারবা। আচ্ছা, সো যেই ব্যাপারটা আমি এখানের মধ্যে বলতেছি খেয়াল করো, যে ইনিশিয়াল হাইট আর ফাইনাল হাইট সেম, hi equal to hf। তো তার মানে so vertical displacement is 0। ডিসপ্লেসমেন্ট কোন লেটার দিয়ে রিপ্রেজেন্ট করে? s দিয়ে। কিন্তু আমরা অনেক সময় আগে d দিয়ে ইউজ করে আসতাম, কিন্তু ওইটা ইউজ করব না আর। অলওয়েজ ডিসপ্লেসমেন্ট কোন লেটার দিয়ে রিপ্রেজেন্টেড হবে? s দিয়ে। তো তাহলে টোটাল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত হলো এই প্রজেক্টাইলের জন্য এরিক? 0। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, সো তাহলে এটা আমার টোটাল ভার্টিক্যাল ভেলোসিটি, কি বলে, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টের ব্যাপারটা গেল। এখন দেখো তো আমি কি জানি আর ইনফরমেশন। ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি বলে দিছে নাকি? ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি বলে দিছে 2.8 মিটার পার সেকেন্ড। তো ইনিশিয়ালি সে যাচ্ছে কই কাবিও, উপরে নাকি নিচে? উপরে। উপরে। তো তার মানে এখানের জন্য কাজটা কি হবে, যে ইনিশিয়াল ভার্টিক্যাল মোশন এটা আমরা জানি, আর ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি আমরা জানি কত? 2.8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, একটা ব্যাপার লিখে রাখি নাই, ওইটা লিখে ফেলি। এটা যেহেতু আমাদের টাইম অফ ফ্লাইট বের করতে বলছে না, যে কতক্ষণ ধরে প্রজেক্টাইলটা এয়ারে আছে, তো তাহলে এটার জন্য কোন মোশন কনসিডার করব? ভার্টিক্যাল মোশন, বিকজ ভার্টিক্যালের আমরা ইনফরমেশন গুলি জানি। সুবাত ইকুয়েশন করছিলাম না এরিক? তো সুবাত ইকুয়েশনের ওই জিনিসটা এখন আমাদের কাছে খুবই হ্যান্ডি হবে, যে দেখো ইনফরমেশন কি কি জানি, তো তাহলে ফাইনাল অ্যান্সার কি বের করতে হবে ওই ব্যাপারটা আমরা ডিসিশন মেকিং খুবই তাড়াতাড়ি করতে পারবো। ব্যাপারটা খেয়াল করো যে এখানের মধ্যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাসেলারেশন? ভার্টিক্যাল ডিরেকশনে অ্যাসেলারেশন আছে কাবিও? 0 আছে। আল্লাহ মাইর দিমু। ভার্টিক্যাল ডিরেকশনে ওয়েট আছে না? ও সরি হরিজন্টাল বলছি, ভার্টিক্যালে তো আছে। ওইটাই তো, ভার্টিক্যাল মোশন কনসিডার করতেছি। তো ভার্টিক্যাল ডিরেকশনে অ্যাসেলারেশন কত? ভেলোসিটি যদি উপরে হয় তো তার মানে অ্যাসেলারেশন কি হবে? নেগেটিভ নাকি পজিটিভ? নেগেটিভ। নেগেটিভ। কি বললা বুঝি নাই, কথা শুনতে পারো না নাকি? ওকে, তো তাহলে দেখো আমরা তিনটা ইনফরমেশন অলরেডি জানি। এখন এই ডিসিশনটা আমাকে কে নিয়ে দিবা? রাফিন বলো। We know the displacement, we know the initial velocity, we know the acceleration. Now which formula to use to determine the time of flight?
দেওয়া আছে s, দেওয়া S আছে equals to ut plus 1/2 a square. এক্সেলেন্ট। তো তাহলে দেওয়া আছে s, u আর a, লাগবে হলো t। ফাইনাল ভেলোসিটি কি আছে যায় আসে না, বিকজ s equal to ut plus half at squared, এই ফর্মুলা দিয়ে আমাদের কি চলে আসবে, টাইমটাকে সাবজেক্ট বানাইলে পরে এটা চলে আসবে। ওকে, তো ডিসপ্লেসমেন্ট হলো 0, ইনিশিয়াল ভেলোসিটি হলো 2.8, টাইম কত জানি না, এটাই তো বের করব। এটা কিন্তু প্লাস না, এটা হলো টি, ঠিক আছে, লেটসটা একটু বাঁকা করে দিলাম। দেন প্লাস হাফ, এখন এটা তো নেগেটিভ, যে ভেলোসিটি উপরে আর অ্যাসেলারেশন নিচে, তো তাহলে ভেলোসিটি আর অ্যাসেলারেশনের ডিরেকশন যদি অপোজিট হয় তো তার মানে সে কি করবে, ডিসিলারেট করবে। তো এটার জন্য এখন এটা একজন একটু ক্যালকুলেটর বসায় ফেলো তো, যে এই ভ্যালুটা কত আসে, টাইমের ভ্যালুটা। আচ্ছা ভাইয়া, 0.57 ভিডিওতে একটা দেখাইছিল না ওই যে ফর্মুলা ডেরাইভ করে, হ্যাঁ তো হ্যাঁ, আমি তো এভাবে করিনি, আমি না ওই যে ডেরাইভটাতে বসাইছি, মানে মানে ভেলোসিটি বের করছি আর কি, হরিজন্টাল ওইগুলাই করে, তারপর টি জাস্ট একটা ফর্মুলা ডেরাইভ করছি না 2u sin তো theta by g। এইটা এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো যে তো তোমার আমরা ফর্মুলা, এটা না করে তো আমরা ওইটাই করতে পারতাম। এটাই যে মুখস্থ ফর্মুলা আমরা আসলে ইউজ করব না, আমি জাস্ট দেখাইলাম যে ওরকম যখন নাকি তোমরা পড়বা বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের, ওদের দেখবা যে ওরা খালি ফর্মুলার উপর ফর্মুলা পড়ে। আমরা কি করি, আমরা একদম বেস থেকে প্রত্যেকটা ডেরাইভ করে করে আসি, বা যা যা ইনফরমেশন দেওয়া আছে ওইটা ওয়াইজ আমরা ইউজ করি। কিন্তু ওদের প্রত্যেকটা ভ্যালুর জন্য, যে প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য আলাদা আলাদা ফর্মুলা আছে। টাইম অফ ফ্লাইটের একটা ফর্মুলা, দেন হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট একটা ফর্মুলা, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট একটা ফর্মুলা। আমরা ফর্মুলা ডাইরেক্ট ইউজ করব না, ফর্মুলা জাস্ট ওখানে ডেরাইভেশন করে করে দেখাইছি যে আনা যায়। আমাদের মেইনলি লাগবে একদম ফ্রম স্ক্র্যাচ। ওকে, 3 মার্কস তো। তো এখানের মধ্যে দেখো কাজটা কি, ভ্যালুটা কত বলছিল আনিসা, 0.57। হ্যাঁ ভাইয়া ওকে, সো তাহলে টাইমের ভ্যালুটা আসলো কত, 0.57। এখন শো করতে আরো তো আসছে, কয়টা ভ্যালু আসছে, তো এখন আমাদের শো করতে বলছে কত সিগনিফিকেন্ট ফিগারে, 1 সিগনিফিকেন্ট ফিগারে। তো তার মানে ফাইনাল অ্যান্সার আমরা কত সিগনিফিকেন্ট ফিগারে দিব, যত শো করতে বলছে তার থেকে একটা সিগনিফিকেন্ট ফিগার বেশি দিব। তো তার মানে 0.57। এটা লেখাতে লাভ কি হয়েছে বলো তো অপূর্ব, এটা লেখাতে লাভ হয়েছে যে এটাকে যদি রাউন্ড আপ করি, যে 0.57 টাকে যদি রাউন্ড আপ করি আমাদের শো দ্যাটের ভ্যালুর সাথে মিলে যায় না, তাহলে 0.6 দেখাবে। হ্যাঁ, ওইটাই যে রাউন্ড আপ করলে পরে শো দ্যাটের ভ্যালুর সাথে মিলে যাবে। দ্যাটস হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম আস, যে যখন নাকি শো দ্যাটের ম্যাথ দিবে তখন এই ব্যাপারটা অ্যাজিউম করতে হবে যে তারা যত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলছে তার থেকে একটা সিগনিফিকেন্ট ফিগার বেশি দিতে হবে। তারা এটা, এগুলো হলো কয়েকটা অলিখিত রুল, বুঝতে পারছো, যে এগুলা আসলে এখানে কি মার্কস আছে ভাইয়া? হ্যাঁ মার্কস আছে, যদি রাউন্ড আপ ওখানে লাস্টের একটা মিস যায় 1 মার্ক কেটে দিতে পারে, বুঝতে পারছো। এই যে এখানের মধ্যে দেখো যে তোমার ক্যালকুলেটরে অনেক বড় ভ্যালু আসতেই পারে, কিন্তু তুমি ফাইনাল অ্যান্সারটা দেখো এখানের মধ্যে তারা অ্যালাউ করছে কততে, 2 সিগনিফিকেন্ট ফিগারে দিলে পরে ওইটা অ্যালাউ করছে, ঠিক আছে। তো এখন তাহলে পরে এখানের মধ্যে কাজটা কি, যে গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট ফিগারে থাকবে ফাইনাল অ্যান্সার কি হইতে হবে, তত সিগনিফিকেন্ট ফিগারে হইতে হবে, ঠিক আছে। তো এইটা হলো একটা ব্যাপার। এই ক্যালকুলেশনটা যে করলাম, যে টাইম অফ ফ্লাইটটা যে বের করলাম, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এরিক বুঝতে পারছো? ওকে, সো এখন এই যে আমরা টাইম অফ ফ্লাইটটা পেয়ে গেলাম, এখন দেখো বি নাম্বারে কি বলছে। এখন দুনিয়া সোজা একটা ক্যালকুলেশন, 2 মার্ক, মার্ক দেখলে বোঝা যায় যে কেমন টাইপের এফোর্ট দিতে হবে। বলতেছে ক্যালকুলেট দ্য হরাইজন্টাল ডিসটেন্স জাম্পড বাই দ্য অ্যাথলিট, হোয়াট ইজ দ্য নেম গিভেন টু দ্য হরাইজন্টাল ডিসটেন্স ট্রাভেলড বাই প্রজেক্টাইল। নামটা কি কাবিও? রেঞ্জ। এক্সেলেন্ট, রেঞ্জ অফ দ্য প্রজেক্টাইল। ওকে, সো তার মানে রেঞ্জ অফ দ্য প্রজেক্টাইল যত বড়, তো তার মানে তত বেশি সে কি করছে, হরাইজন্টাল ডিসটেন্স কভার করছে। ওকে, নাও হরাইজন্টাল ডিসটেন্স বলছে, তো এখন কোন মোশন কনসিডার করব এরিক, ভার্টিক্যাল মোশন নাকি হরাইজন্টাল মোশন? Horizontal. এক্সেলেন্ট, তো হরাইজন্টাল ডিসটেন্স চাইছে, তো হরাইজন্টাল মোশন কনসিডার করতে হবে। তো কনসিডারিং হরাইজন্টাল মোশন এরকম শর্ট ফর্মে লিখবো। তো এখন এখানের মধ্যে দেখো হরাইজন্টাল ভেলোসিটি, হরাইজন্টাল মোশনের ব্যাপারে কি কি জানি আমরা। ওকে, তো এখন ফার্স্টে দেখো ইনিশিয়াল হরাইজন্টাল ভেলোসিটি কত, এটা আমরা জানি কত, 8 মিটার পার সেকেন্ড নাকি।
তো তাহলে ইনিশিয়াল হরাইজন্টাল ভেলোসিটি আমরা জানি 8 মিটার পার সেকেন্ড। আর আরেকটা ব্যাপারও জানি যে এয়ার রেজিস্ট্যান্স কে ইগনোর করলে পরে হরাইজন্টাল ভেলোসিটিটা কি হবে না, চেঞ্জ হবে না, ইট উইল রিমেইন কনস্ট্যান্ট। অলরাইট, তো তাহলে এখানের মধ্যে ব্যাপারগুলো দেখো, আমরা ইনফরমেশন গুলি কি কি লিখি। ইনিশিয়াল হরাইজন্টাল ভেলোসিটি হলো 8 মিটার পার সেকেন্ড। এরপরে তোমার হরাইজন্টাল ডিরেকশনে অ্যাসেলারেশন কত বলো তো? এক্সিলেন্ট, এই জিনিসটা একটু আগে তোমরা মিক্স আপ করে ফেলছিলা কাবিও আর মতকর। হ্যাঁ, যে তোমরা হরাইজন্টাল আর ভার্টিক্যাল ওই ব্যাপারটা ভালো মতো দেখবা। তো হরাইজন্টাল মোশন যখন বলতেছি মানে হরাইজন্টাল ডিরেকশনে কোনো আনব্যালেন্সড ফোর্স নাই, তো তার মানে অ্যাসেলারেশন কত? 0। এখন আমরা আরেকটা জিনিস কিন্তু অলরেডি বের করছি, যতক্ষণ অবজেক্টটা এয়ারে থাকবে ততক্ষণই তো সে কি করবে, হরাইজন্টাল একটা ডিসটেন্স কভার করবে না। তো উই অলরেডি নো হোয়াট, we already know the time of flight. Okay, we already know the time of flight which is 0.57 seconds. এখন আমাদেরকে বের করতে বলছে এটা কি ফারিহা? হরাইজন্টাল ডিসটেন্স বের করতে বলছে, তাই তো? তো তাহলে এই হরাইজন্টাল ডিসটেন্স বের করার জন্য, তো তার মানে ইনিশিয়াল ইউ জানি, এ জানি, টি জানি, তো এস বের করার জন্য কোন ফর্মুলাটা ইউজ করব? s equal to ut plus half at squared নাকি? তো এখন এখানের মধ্যে ফারিহা কি বলছো বুঝি নাই। ফারিহা কিছু বলছো? ওকে, ব্যাপার না, আমরা এখানের মধ্যে দেখি তো হরাইজন্টাল ডিসটেন্স কত এটা বের করব। u হলো 8, টাইম হলো 0.57, আর এখানে অ্যাসেলারেশনটা যেহেতু 0, তো টাইম যত মন চায় তত যাক। এখানে তো টাইম 1000 2000 যত মন চায় তত হোক, ইয়ারে চলে যাক, তাহলে পরেও তো ওখানের মধ্যে কি হবে, দা অ্যাসেলারেশন ইজ 0, সো এটা মাল্টিপ্লাই করলে এটা डायरेक्टली 0 চলে গেল। তো এটা নিয়ে আমরা কনসার্ন। ফারিহা তোমার কথাটা কেটে কেটে আসতেছে তোমার। হ্যাঁ বলছি জাস্ট। ও আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো তো 8 into 0.57 করলে পরে কত আসে? 4.56. 4.96। এখন আমরা অ্যানসারটা কি এটা দিব? 56. আচ্ছা সরি 56। সো এখন 4.56। এখন দেখো তো এটা কি শো দ্যাট আর ম্যাথ আনিসা? না। তো এখন এখানের মধ্যে আমাদের কোন ব্যাপারটা ইউজ করতে হবে? গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট ফিগারে আছে ফাইনাল অ্যানসার কি করতে হবে, তত সিগনিফিকেন্ট ফিগারে দিতে হবে না? তাহলে এটাকে যত সিগনিফিকেন্ট ফিগারে আছে তততে কনভার্ট করলে কত হয়? 4.6 মিটার নাকি? তো আমরা মার্কস স্কিমে যদি এটা দেখে নেই, দেখো দেখছো অ্যানসার দিছে কত? 4.6। ওকে, তো তার মানে এই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই যে এখানের মধ্যে গিভেন ইনফরমেশন 2 সিগনিফিকেন্ট ফিগারে ছিল, তো ফাইনাল অ্যানসার আমরা কততে দিব? 2 সিগনিফিকেন্ট ফিগারে দিব। তো ওই জিনিসটা দেখছো আসছে। তো রাফিন যেটা করছো ক্যালকুলেটর ইউজ করতে পারো, দ্যাটস ভেরি গুড, বাট এখানের মধ্যে কাজটাকে, এখানের মধ্যে ব্যাপারটা হলো যে ইউ উইল হ্যাভ টু লুক ফর দা গিভেন ইনফরমেশন, যে ইনফরমেশন তোমার কেমন দেওয়া আছে। এই ব্যাপারটা ইউনিট 3 তে আমাদের কাজে লাগবে, যে আনসার্টেনটি ক্যালকুলেশন নামের যে জিনিসটা পড়বো তখন আমরা আসলে বুঝতে পারবো যে এমন গিভেন ইনফো যত সিগনিফিকেন্ট ফিগারে ফাইনাল অ্যানসার তত সিগনিফিকেন্ট ফিগারে দেওয়াটা কেন ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিকজ আর না হলে আমরা যদি ক্যালকুলেটরে তো অনেক বড় ভ্যালু আসে, তো আমরা যদি পুরাটা বসায় দেই তো ওখানের মধ্যে বলা হবে যে আমরা মিথ্যা বলতেছি, বিকজ প্রত্যেকটা মেজারিং ইনস্ট্রুমেন্টের একটা ইনহেরেন্ট আনসার্টেনটি থাকে। ওকে, তো এইসব ক্যালকুলেশন গুলো ইউনিট 3 এর সময় আমরা দেখবো, এটা পরের ব্যাপার। তো এখন ক্যালকুলেটর ভ্যালু আসছে এইটা, কিন্তু লিখবো কত? ফাইনালি অ্যানসার 4.6 মিটার। ওকে, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? সাব্বির ভাইয়া আমি অ্যাসিলেশন বুঝতেছি না। নো ব্রো নো। না ভাই মতখর কি বলছো বুঝি নাই। অ্যাসিলেশন 0 কেন আর ওই জায়গায় -9.8 ছিল কেন এটা বুঝতেছি আচ্ছা, না। এখন দেখো হরাইজন্টাল ডিরেকশনে আমরা বলছি কি যে হরাইজন্টাল আর ভার্টিক্যাল মোশন পুরাপুরি একজন আরেকজনকে ইন্ডিপেন্ডেন্ট ধরবো, কেউ কারোর উপর ডিপেন্ড করে না। ওকে, তো এখন আমরা কোন মোশন কনসিডার করতেছি যেটা এখন স্ক্রিনে শো করা? হরাইজন্টাল। হরাইজন্টাল। এখন হরাইজন্টাল ডিরেকশনে আনব্যালেন্সড ফোর্সের ভ্যালুটা কত? এয়ার রেজিস্ট্যান্স যদি নেগলিজিবল ধরি
তো তার মানে হরাইজন্টাল ডিরেকশনে আনব্যালেন্সড ফোর্স 0, তো তার মানে ওটার করেসপন্ডিং অ্যাসেলারেশনে কি হবে 0 হবে। ব্যাপারটা বুঝতে পারলে এখন? হ্যাঁ বুঝছি। আর উপরেরটা কি হয়েছে, উপরেরটা কোন মোশন কনসিডার করতেছিলাম, সিভিএম মানে কি কনসিডারিং ভার্টিক্যাল মোশন। তো এখন ভার্টিক্যাল মোশনের ওখানে তোমার একটা কোয়েশ্চেন আসতে পারে, আচ্ছা নেগেটিভ কেন দিলাম। তো এখন ব্যাপারটা হলো যে ভেলোসিটি অ্যাসেলারেশন এই সবগুলো কি তারা ভেক্টর কোয়ান্টিটি না, তো তাদের তো ডিরেকশনটা ম্যাটার করে, রাইট? সো আমরা দুইটা জিনিস এটা কনসেপ্টে অলওয়েজ বলছিলাম, তিনটা বেসিক্যালি কি কি, ভেলোসিটি আর অ্যাসেলারেশন যতক্ষণ সেম ডিরেকশনে ততক্ষণ ভেলোসিটি বাড়বে, তো তার মানে অ্যাসেলারেশন হবে, তো তার মানে তখন অ্যাসেলারেশনটা পজিটিভ। ভেলোসিটি নিচে কিন্তু অ্যাসেলারেশন উপরে, তো তখন কি হবে, ভেলোসিটি আর অ্যাসেলারেশনের ডিরেকশন অপোজিট, তো এইটা হইলে পরে তখন আমরা কি বলবো, আনব্যালেন্স ফোর্সটা ভেলোসিটিটাকে কি করবে বলো তো, বাড়াবে নাকি কমাবে? বাড়াবে। উল্টা দিকে। ব্যাপারটা দেখো, মনে করো একটা গাড়ি চালাইতেছো, হ্যাঁ, তুমি অ্যাসেলারেটরে চাপ দিয়ে এতক্ষণ ধরে গাড়িটা সামনে নিলা, এখন গাড়িটার অলরেডি একটা ভেলোসিটি আছে, এখন তুমি যদি ব্রেক প্রেস করো তো তখন কি হবে, গাড়িটার ফরওয়ার্ড কোনো ফোর্স নাই, এই যে মনে করো এই যে গাড়িটা এই, তো গাড়িটার ভেলোসিটি হলো এই ডিরেকশনে, ঠিক আছে, তো ভেলোসিটি হলো এই ডিরেকশনে, এখন ব্রেক যদি করো তো তাহলে আনব্যালেন্সড ফোর্সটা কোন দিকে, অপোজিট টু দ্য ডিরেকশন অফ ভেলোসিটি, তো ভেলোসিটির অপোজিট ডিরেকশনে যদি আনব্যালেন্সড ফোর্স হয়, অ্যাসেলারেশন কি ভেলোসিটির উপর ডিপেন্ড করে নাকি আনব্যালেন্সড ফোর্সের উপর ডিপেন্ড করে? আনব্যালেন্সড ফোর্স। আনব্যালেন্সড ফোর্স, এটাই হলো তার একমাত্র ভালোবাসা, যে তাকে ছাড়া আর কোনো কিছু সে ফলো করে না। আনব্যালেন্সড ফোর্স যেদিকে, অ্যাসেলারেশন ওই দিকে, ভেলোসিটি কোন দিকে না আছে এটা তার যাই আসে না, আনব্যালেন্সড ফোর্স আর অ্যাসেলারেশন অলওয়েজ ইন দ্য সেম ডিরেকশন। তো এখন আনব্যালেন্সড ফোর্স যদি হয় অপোজিট টু দ্য ডিরেকশন অফ ভেলোসিটি, তোমার ব্যাপারটা বুঝতে হবে যে অবজেক্টটা কি করবে, স্লো ডাউন করবে, তাই না বলো? হ্যাঁ। তো এর জন্য এই যে স্লো ডাউন বা ভেলোসিটি কমে যাওয়াটাকে আমরা কি বলি, নেগেটিভ, ভেলোসিটি কমে যাওয়াটাকে আমরা কি বলি, নেগেটিভ অ্যাসেলারেশন বলি না? তো তার মানে ওইটার জন্য আমরা কি করছি, এই যে এখানের জন্য অ্যাসেলারেশনটাকে ধরছি নেগেটিভ। তো তার মানে আমরা একটা কনভেনশন নিয়ে নিছি, কনভেনশন মানে কি একটা নিয়ম, হ্যাঁ, তুমি ধরতে পারো, উল্টাটা যে ধরলে ভুল হবে এমন না, কিন্তু এই নিয়মটা ফলো করতে থাকলে তোমার আর ফার্দার কোনো কনফিউশন অ্যারাইজ করবে না। কিন্তু তুমি যদি প্রত্যেকটা মোশনের জন্য, হ্যাঁ, তুমি যদি প্রত্যেকটা মোশনের জন্য আলাদা আলাদা করে, যে একবার আপওয়ার্ড পজিটিভ ধরলে একবার ডাউনওয়ার্ড পজিটিভ ধরলে এমন এমন করলে পরে তখন তোমার ক্যালকুলেশন করে গোলমাল পেকে যাবে। তো প্রজেক্টাইল মোশনের জন্য এটা তো লেকচারের মধ্যে থাকার কথা নাকি কাবিয়ল, এমন একটা জিনিস লিখে দিছিলাম না যে ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি কোন দিকে, ওইটার উপর ডিপেন্ড করে যে অ্যাসেলারেশন পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। তো এখন ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি থাকে যদি আপওয়ার্ড, তো তার মানে জি হলো নেগেটিভ। ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি যদি থাকে ডাউনওয়ার্ড, তো তাহলে জি হলো পজিটিভ। আর ইনিশিয়াল ভেলোসিটি যদি জিরো হয় তখনও জি কি হবে, পজিটিভ হবে, বিকজ ইনিশিয়াল ভেলোসিটি জিরো। হোয়াট ডাজ দ্যাট মিন? মতকর, ইনিশিয়াল ভেলোসিটি জিরো মানে হলো সে কি করবে, সে ইনিশিয়ালি রেস্টে আছে, তো তার মানে তাকে যেই দিকে ধাক্কা দিব সে ওই দিকেই যাবে। বুঝা গেছে ব্যাপারটা? তো তার মানে এই টেবিলটা মনে রাখবা, ঠিক আছে, এই টেবিলটা করতে করতে এমনি হয়ে যাবে, কিন্তু এই ব্যাপারটা মনে রাখবা যে প্রজেক্টাইল মোশনের জন্য আমরা এমন টাইপের একটা কনভেনশন ঠিক করে রাখছি, ওকে? তো এর জন্য আমরা কি ধরছি, যে অ্যাসেলারেশনটাকে যে ভার্টিক্যাল মোশন কনসিডার করতেছিলাম না এ নাম্বারে, তো এ নাম্বারে যে ভার্টিক্যাল মোশন কনসিডার করতেছিলাম, তো ওইটার জন্য তার ভেলোসিটি হলো আপওয়ার্ড, তো ভেলোসিটি আপওয়ার্ড মানে অ্যাসেলারেশন হলো নেগেটিভ, ওকে? তো এর জন্য অ্যাসেলারেশনটা নেগেটিভ হইছে। ক্লিয়ার হইছে এখন? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। ওকে, তো তাহলে এই ব্যাপারটা গেল যে হরাইজন্টাল ডিসটেন্স আমরা বের করে ফেললাম, হ্যাঁ, উপরে ফার্স্ট টাইম অফ ফ্লাইট বের করছে, এখন হরাইজন্টাল ডিসটেন্স বের করলাম, এখন আমাদের কাছে কি চাইছে। আচ্ছা, এই ব্যাপারটা আমরা একটু লজিক্যালি চিন্তা করি, এটা এমনি রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন চিন্তা করলে বুঝা যাবে, ঠিক আছে? এটা আসলে লং জাম্পাররা তারা এই ট্রিকটা ইউজ করে। তারা কি করে, তারা কি লাফ দিতে সময় কি বসে লাফ দেয় নাকি দৌড়ায় এসে একটা দাঁড়ায় থাকে লাফ দেয়? দৌড়ায় এসে তারা দাঁড়ায় থাকে, ওকে? তো এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো, যে এই যে তোমার অ্যাথলিটটা, ঠিক আছে, সে জাম্প দিতে সময় এমন, তো তাহলে তার সেন্টার অফ গ্র্যাভিটি হলো এই জায়গায়,
তার নাভিতে। ওকে, তো এখন সে এরকম উপরে উঠে নিচে নেমে সে যদি দাঁড়ায় যায়, ঠিক আছে কাবিও, যে নিচে নেমে সে যদি আবার দাঁড়ায় যায়, তো তার মানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট টোটাল কত হলো? 0 হলো, বিকজ the center of gravities are both at the same level, তো তার মানে হাইট সেম। কিন্তু তারা একটা এক্সট্রা ডিসটেন্স কভার করতে চায়। আমরা ব্যাপারটা কি বলছিলাম একটু আগে, যে থিংকিং ডিসটেন্স, ব্রেকিং ডিসটেন্সের ব্যাপারটা একটা জিনিস নিয়ে আসছিলাম। কি বলছি আনিসা? যে টাইম অফ ফ্লাইট যত বাড়াবো তত কি করতে পারবে? বেশিক্ষণ এয়ারে থাকতে পারবে। আর যতক্ষণ এয়ারে আছে ততক্ষণ তো ওই কনস্ট্যান্ট হরাইজন্টাল ভেলোসিটিতে সে কি করতেছে? কন্টিনিউ করতেছে, রাইট? তো তার মানে সে কি করতে যাবে? the athlete will try to enhance the horizontal distance covered, এটাই তো তার কম্পিটিশনটা, যে যে যত দূরে লাফ দিতে পারবে সে তত বেশি পয়েন্ট পাবে, দেন জিতার চান্স থাকবে। ওকে, রাফিন কি কিছু বলবা? Oh, sorry, আমি মাইক অন করা চাচ্ছি। আচ্ছা, সমস্যা নাই, আমি ভাবছি মাইক আনমিউট করছো, কিছু বলবা মনে হয়। ঠিক আছে, ব্যাপার না। তো এখন ব্যাপারটা একটু আগে ক্যালকুলেশন যে করছি কাবিও, একটু আগে যে ক্যালকুলেশন করছি এখানে বলে দিছিল যে অ্যাজিউম দ্যাট এয়ার রেজিস্ট্যান্স হলো 0, সরি এয়ার রেজিস্ট্যান্সের কথা তারা বলেই নাই, তারা বেলই দেয় না, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে অ্যাজিউম দ্যাট দ্য সেন্টার অফ গ্র্যাভিটি ইজ এট দ্য সেম হাইট। তখনের জন্য আমরা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত ধরছিলাম? 0 ধরছিলাম। ওকে, এখন সে কি করবে? সে এই যে লাফ দিয়ে এত দূর আসছে, সে কিন্তু দাঁড়াবে না, সে একদম বসে যাবে, ঠিক আছে? বালিটার মধ্যে যে দেখো অ্যাথলিটটা কি করছে, লাফ দিতে সময় তার সেন্টার অফ গ্র্যাভিটিটা এখানে, দেন এখানে এসে সে যদি দাঁড়ায় যাইতো তাহলে কি হইতো? তাহলে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হইতো 0। কিন্তু সে কি করছে? সে দাঁড়ায় না, যে বুদ্ধি করে কি করছে, সে আর একটু এক্সট্রা ভার্টিক্যাল ডিসটেন্স নিচে নামছে। তো যত বেশিক্ষণ সে এয়ারে থাকবে তত বেশি তার কি হবে? হরাইজন্টাল ডিসটেন্স কাভার্ড এর ভ্যালু বাড়বে না? যে এই ব্যাপারটা এক্সট্রা হইতেছে। ব্যাপারটা দেখো, দিস ওয়াজ সাপোজ টু বি দ্য ডিসটেন্স কাভার্ড বাই দ্য অ্যাথলিট। যদি সে লাফ দিয়ে আবার দাঁড়ায় যাইতো, ঠিক আছে, বসে না যাইতো, তো তার মানে সে এতটুকু হরাইজন্টাল ডিসটেন্স কভার করতো। ব্যাপারটাকে বুঝতে পারতেছো সবাই কি কি বললাম? সো এখন এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, যে দিস শুড হ্যাভ বিন দ্য হরাইজন্টাল ডিসটেন্স কাভার্ড বাই দ্য অ্যাথলিট। কিন্তু সে, এই জায়গাটা আমি একটা নীল কালার দিয়ে মার্ক করে দেখো, এখান থেকে সে কি করছে? আরো একটা সার্টেন হাইট নিচে নামছে, সে বসে গেছে না? তো তাহলে এই যে এতটুকু ডিসটেন্সটা, এই যে সে নিচে যে বসলো, তো এটাতে কি হয়েছে? এতটুকু একটা হরাইজন্টাল ডিসটেন্স সে এক্সট্রা কভার করলো না? বলতো আনিসা? জি ভাইয়া। তো তাহলে এই জায়গাটা হলো এক্সট্রা হরাইজন্টাল ডিসটেন্স, তো এইটা বের করতে বলছে, বুঝছো? তো এখন এখানের মধ্যে কাজটা কি? এক্সট্রা হরাইজন্টাল ডিসটেন্স হলো এইটা, আর আগে যত ছিল ওই জিনিসটা তো আমরা অলরেডি জানি, যে আগে হরাইজন্টাল ডিসটেন্স কত কভার করছিল? 4.6 মিটার। ওকে, এখন এক্সট্রা কতটুকু কভার করবো এই ব্যাপারটা আমরা বের করব কিভাবে? টোটাল ডিসটেন্সটা বের করে দেন দুইটা ডিফারেন্স নিয়ে নিলে পরে পেয়ে যাব না, যে কতটুকু এক্সট্রা গেল যখন বসে গেছে তখন। তো এখন এখানের জন্য কাজটা কি? লেটস সি সে কতটুকু নিচে নামছে। দেখো তো, সে ভার্টিক্যালি কতটুকু এক্সট্রা নিচে নামছে। এই যে ইন রিয়েলিটি, যেটা একটু আগে অ্যাজাম্পশন ছিল, এখন অ্যাজাম্পশন না, এখন রিয়েলিটিতে আসছে, তাইলে পরেও এয়ার রেজিস্ট্যান্স নেগলিজিবল, বুঝছো কতটা বেললেস। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে ইন রিয়েলিটি কি হবে? when the athlete lands his center of gravity is 50 সেন্টিমিটার lower than its position at take off। তো তার মানে যত হাইট থেকে লাফ দিছিল সেন্টার অফ গ্র্যাভিটি, তার থেকে আরো 50 সেন্টিমিটার এক্সট্রা সে নিচে নামছে। তো 50 সেন্টিমিটার এক্সট্রা মানে কত? 0.5 মিটার এক্সট্রা নিচে নামছে। তো এক্সট্রা 0.5 মিটার সে যে এয়ারে ছিল, তো এয়ারে থাকতে থাকতে সে আরো কতটুকু ডিসটেন্স কভার করছে এক্সট্রা, ওইটা আমরা বের করব। ওকে, তো এখন এখানের মধ্যে বলো তো একটা ব্যাপার, আমি যদি এই ম্যাথটা অনেক ভাবে করা যায়, ডাইরেক্ট ফর্মুলা আছে, দেন কয়েকটা ট্রিক আছে, ওগুলো প্রত্যেকটাই আমরা একটা একটা করে দেখব। ওকে, এখন এই ট্রিকটা কেউ বলতে পারবা? আর ক্যালকুলেশনটা কিভাবে করা হবে বলতে পারবা আনিসা? ভাইয়া আমি ম্যাথ বুঝি নাই। ওকে, সো এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো, যে সে লাফ দিয়ে সে দাঁড়ায় না থেকে সে শুয়ে গেছে বা বসে গেছে বালির উপর। তো তার মানে কি, সে এক্সট্রা একটা হাইট নিচে নামছে। একটু আগে এখানের মধ্যে যে বলছিলা যে 0.0.0 সে বলতেছিলা, যে এখানের মধ্যে কি, যে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট টোটাল কত হয়েছিল? যেই হাইট থেকে লাফ দিছে ওই হাইটে যদি ফেরত আসে, তো তার মানে ওভারঅল ভার্টিক্যাল ডিরেকশনে কোনো ডিসপ্লেসমেন্ট হয়েছে? বলতো
না। ওকে, আচ্ছা, এই ব্যাপারটা তোমাদেরকে ম্যাথস বের কাইনেমেটিক্স দিয়ে একটা জিনিস বুঝাই। ক্লিফের উপর থেকে যদি একটা মানুষ লাফ দেয় আর ক্লিফের হাইট থাকে হলো h, তো তার মানে তার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত হইতেছে? যতটুকু হাইট সে নিচে নামতেছে ওই জিনিসটা না? হ্যাঁ। তো তার মানে তার টোটাল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হইলো কত? টোটাল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হইলো হাইট অফ দা ক্লিফ। এখন সে আগে এই হাইটে ছিল, সরি, সে আগে এই হাইটে ছিল, সো এখন এই হাইট থেকে সে কি করবে? আরো 50 সেন্টিমিটার এক্সট্রা নিচে নামবে। তো তার মানে হোয়াট উইল বি দা টোটাল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ফর দিস মোশন? ইনিশিয়ালি হাইট হলো এখানে, ঠিক আছে, ইনিশিয়াল হাইট হলো এইটা, ফাইনাল হাইট হলো ইনিশিয়াল হাইটের থেকে 50 সেন্টিমিটার নিচে। ওকে, তো তার মানে এই ডিসপ্লেসমেন্টটাকে আমরা কি ধরবো? পজিটিভ ডিসপ্লেসমেন্ট ধরবো নাকি নেগেটিভ ডিসপ্লেসমেন্ট ধরবো? ডাউনওয়ার্ডটাকে কি ধরতেছি আমরা? পজিটিভ। ডাউনওয়ার্ডটাকে আমরা নেগেটিভ ধরতেছি, বুঝছো আনিসা? যে উপরে এই যে ভেলোসিটিটা দেখো তো, এই যে ভার্টিক্যাল ভেলোসিটি যে 2.8 ছিল, এটাকে কি ধরছিলা? পজিটিভ ধরছিলা নাকি নেগেটিভ? নেগেটিভ। ভার্টিক্যাল 2.8, ভেলোসিটি। হ্যাঁ 2.8 ভার্টিক্যাল ভেলোসিটিটা আমরা কি ধরছিলাম? পজিটিভ না? পজিটিভ। তার মানে আপওয়ার্ড হলো পজিটিভ, ডাউনওয়ার্ড হলো নেগেটিভ। তো এই ব্যাপারটা তাহলে লিখে রাখো, যদি এরকম মনে না পড়ে তো তাহলে পরে একটা কাজ করে এই জিনিসটা মেস আপ করলে খুবই বাজে সমস্যা, বিকজ এইগুলি কোয়েশ্চেন একদম ফ্রি মার্ক। এগুলি যদি মেইন এক্সামে মিস করো তো তাহলে পরে আসলে আর কিছু হেল্প করার নাই। তো প্রজেক্টাইল মোশনে অলওয়েজ দিস ইজ আ কনভেনশন। তুমি উল্টা কনভেনশন ইউজ করলে পরে তখন তোমার প্রত্যেকবার ওরকম কেয়ারফুল থাকা লাগবে কোনটা পজিটিভ ধরতেছো কোনটা নেগেটিভ ধরতেছো। তো এর চেয়ে ওরকম পাকনামি না করে যেটা কনভেনশন আছে ওইটা যদি ফলো করো তো তার মানে তখন তোমার ভুল হওয়ার কোনো চান্স নাই। আপওয়ার্ড ডিরেকশনটাকে পজিটিভ ধরি আর ডাউনওয়ার্ড ডিরেকশনটাকে কি ধরি? নেগেটিভ। তো তার মানে অবজেক্টটা, যে অবজেক্টটার সেন্টার অফ গ্র্যাভিটি যত হাইট উপরে ছিল তার থেকে কত সেন্টিমিটার নিচে নামতেছে? 50 সেন্টিমিটার বা 0.5 মিটার। তো তার মানে টোটাল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ, টোটাল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট অফ দা অ্যাথলিট কত হবে? কাবিও বলতে পারবা? আমি না মানে বুঝতেছি না এটা। আচ্ছা, আমরা তাহলে আরেকটা অ্যাপ্রোচ ফলো করি। এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো, এটা কি -0.5 হবে? ইয়েস, -0.5 কেন হইতেছে ওটা অনেকজন বুঝতেছে না, তো ওইটা দেখা দিব। আচ্ছা, এই মিটিং আর 1 মিনিটের কম আছে, নেক্সটটা জয়েন করো, ওটা কন্টিনিউ করতেছি। স্যার আপনার মাইক তো মিউট করা, কিছু এক্সপ্লেন করতেছেন? আচ্ছা সরি, সো এখন এখানের মধ্যে যে ব্যাপারটা বলতেছিলাম এটা আমরা একটু ফিগারটা দিয়ে দেখি। ওকে, সো এখন এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো যে মানুষটা যখন নাকি জাস্ট জাম্প দেয় নাই, এখনো দিবে, ওই সময় সে কি করছিল? দাঁড়ায় ছিল ভার্টিক্যালি। তো তার মানে তার সেন্টার অফ গ্র্যাভিটিটা ছিল এই জায়গায়। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কি বললাম? না। ওকে, তো এখন দেখো লোকটা যত উপরে যাচ্ছে তার সেন্টার অফ গ্র্যাভিটি তার সাথে তত উপরে যাবে, সেন্টার অফ গ্র্যাভিটি তার সাথে তত উপরে যাবে। এখন সে লাফ দিয়ে সে কিন্তু ডিরেক্ট পাটা, এই যে সে তার পা গুলাকে ডিরেক্টলি ল্যান্ড করায় না। সে, আমরা নরমালি কেমনে লাফ দেই? লাফ দিয়ে দেন আবার পায়ের মধ্যে পড়ি, কিন্তু আমরা পায়ে না দাঁড়ায় এই লোকটা কি করছে? বুদ্ধি করে সে যদি পায়ে দাঁড়ায় যাইতো তো তার মানে কি এই সময়টাতেই, এই সময়টায় ওর ম্যাক্সিমাম এই সময় কি হইতো বলতো? লোকটার পাটা মাটিতে লেগে যাইতো না আনিসা? জি ভাইয়া। তো এখন এই যে লোকটার পাটা মাটিতে লেগে যাইতো, তো তার মানে কি তখন আমাদের টাইম অফ ফ্লাইট শেষ, যে এখন আর সে কি নাই? এয়ারে নাই। তো যতক্ষণ পর্যন্ত তার বডিটা গ্রাউন্ডকে টাচ করবে না ততক্ষণ পর্যন্ত সে কোথায় আছে কাবিও? ততক্ষণ সে এয়ারে আছে। ব্যাপারটা কি এতটুকু বুঝতে পারতেছো? হ্যাঁ হ্যাঁ। তো তাহলে সে যদি এরকম ভার্টিক্যালি দাঁড়ায় যাইতো, এরকম পা গুলা হরাইজন্টাল না করে সে যদি লাফ দিয়ে এরকম আবার ভার্টিক্যালি দাঁড়ায় যাইতো, তো তার মানে সে ডিস্টেন্স কভার করতে কত? এতটুকু, ঠিক আছে? এখন সে চালাকি করছে, কি করছে? সে তার পা গুলাকে নিচে রাখে নাই, সে তার পা গুলাকে কি বানাই দিল? হরাইজন্টাল বানাই দিল। তো তার মানে কি মাটিতে তার পা পড়বে? না। তো এখন সে কি করবে? সে তার
পোস্টাদের দিয়ে ল্যান্ড করবে, বুঝতে পারছো? তো তাহলে এই যে তার অ্যাকচুয়ালি ডিসটেন্স কভার করার কথা এতটুকু, যদি সে কি করতো ডিরেক্টলি দাঁড়ায় যাইতো, কিন্তু সে না দাঁড়ায় সে চোরামি করে কি করছে, চোরামি না, এটা আসলে মেইন বুদ্ধিটা, সে এখানে না দাঁড়ায় সে কি করছে, পাটাকে হরাইজন্টাল রেখে এতটুকু ডিস্টেন্সে কি করলো, এক্সট্রা নামলো না, যে তার সেন্টার অফ গ্র্যাভিটিটা তো এই হাইটে থাকার কথা, যে তার সেন্টার অফ গ্র্যাভিটিটা 50 সেন্টিমিটার উপরে থাকার কথা, তাই তো? তার সেন্টার অফ গ্র্যাভিটিটা 50 সেন্টিমিটার উপরে থাকার কথা, বিকজ লোকটা দাঁড়াইলে পরে এমন হইতো, 50 সেন্টিমিটার মানে 0.5 মিটার, কিন্তু লোকটা না দাঁড়ায় উল্টা কি করছে, সে তার পাটাকে এরকম শোয়াই দিছে, তো তাহলে পরে যেন সে কি না করে, গ্রাউন্ডটাকে টাচ না করে, তো গ্রাউন্ডকে যতক্ষণ টাচ করবে না তো ততক্ষণ তার হরাইজন্টাল ডিসটেন্সটাকে কনসিডার করা হবে, তো তার মানে সে কি করলো, এতটুকু ডিসটেন্স, এই যে এইটা থেকে এইটা, যে থামার কথা ছিল এই জায়গায়, কিন্তু সে আরেকটু কি করলো, সামনে গেছে এক্সট্রা, তো এই যে এক্সট্রা কতটুকু সামনে গেল, এই এক্সট্রা সামনে কতটুকু গেছে এটাই বের করতে বলছে, বুঝতে পারছো ব্যাপারটা? এটা কি, এটা হলো এক্সট্রা হরাইজন্টাল ডিসটেন্সটা। এটা নিয়ে কি মতখরের কোনো সমস্যা আছে? ভাই লোকটা ডিরেক্ট শুয়ে পড়লো না কেন? ওই তো শুয়ে পড়লে তখন আবার বোকামি হইতো, কেন বলতো? শুয়ে পড়লে তার বডির সবচেয়ে পিছন সাইড, ঠিক আছে, যেখানে স্যান্ডে ইম্প্যাক্ট ফেলবে ওই ডিসটেন্সটাকে কনসিডার করবে, তো লোকটা যদি শুয়ে পড়তো তখন কি হইতো, মাথাটা পিছে ল্যান্ড করতো না আরেকটু, তো তার মানে তার অ্যাকচুয়ালি হরাইজন্টাল ডিসটেন্সটা কি হইতো, কমে যাইতো, বুঝতে পারছো? একে তো হলো রিস্কি, যে শুয়ে গেলে ডিরেক্টলি ল্যান্ড করবে, আর আরেকটা ব্যাপার হলো শুয়ে গেলে সে অ্যাকচুয়ালি কি করতেছে, পা কোথায় ল্যান্ড করতেছে এটা দিয়ে কথা না, সে এই প্ল্যাটফর্ম থেকে লাফ দিয়ে যত দূর যাইতে পারবে, যতক্ষণ না পর্যন্ত কামিং ইন কন্টাক্ট উইথ দ্য স্যান্ড, ততক্ষণ পর্যন্ত তার হরাইজন্টাল ডিসটেন্সটাকে কনসিডার করা হবে, বুঝতে পারছো? তো এর জন্য সে না শুয়ে সে কি করছে, বসছে, যেন ডিসটেন্সটা সবচেয়ে বেশি এনহ্যান্স হয়। এই বুঝতে পারছি। এই ব্যাপারটা নিয়ে কি কারো আর কোনো কনফিউশন আছে? না। ওকে, তো এখন যে ব্যাপারটা বলতেছিলাম যে আমরা আপওয়ার্ডটাকে পজিটিভ ধরি প্রজেক্টাইলের সময়, ডাউনওয়ার্ডটাকে অলওয়েজ নেগেটিভ ধরি, অন্যটা ধরতে পারো, এটা তোমার ফ্রিডম আছে, কিন্তু যেটা বললাম যে তখন গোলমাল পেঁচায় ফেলবা, এর জন্য অলওয়েজ একটা ব্যাপার মেইনটেইন করলে পরে বেটার। ওকে, প্রতিবার ক্যালকুলেশনের জন্য আলাদা আলাদা করে কনভেনশন সেট না করে, যেই ক্যালকুলেশন আছে যেটাই আসুক অলওয়েজ কি ধরবা, আপওয়ার্ড কে পজিটিভ ধরবা, ডাউনওয়ার্ড কে নেগেটিভ ধরবা, তো তখন তোমার ক্যালকুলেশনে কোনো রকমের প্রবলেম হবে না। ওকে, আচ্ছা, সো এখন আনিসা একটা অ্যানসার দিছিল, থ্যাংক ইউ, যে হোয়াট উইল বি দা ওভারঅল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট অফ দা অ্যাথলিট, এই কেসে সে যে 50 সেন্টিমিটার এক্সট্রা নিচে নামতেছে, তো এর জন্য তার টোটাল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত, সে যেই হাইটে ছিল ওই হাইটে যদি দাঁড়াইতো তো তাহলে কি হইতো, ইনিশিয়াল হাইট আর ফাইনাল হাইট হলো সেম, তো তার মানে চেঞ্জ ইন হাইট কত হইতো, 0, তো তার মানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হইতো 0, কিন্তু সে ইনিশিয়ালি আসছিল এখানে, ফাইনালি পড়ছে নিচে, তো তার মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভার্টিক্যাল সেপারেশন, এখানের মধ্যে আমাদের এটা কত হবে, 0.5 মিটার, এন্ড সিন্স দ্য ডিসপ্লেসমেন্ট ইজ ডাউনওয়ার্ড, তো এটার জন্য আমরা কি বলবো, সিন্স দ্য ডিসপ্লেসমেন্ট ইজ ডাউনওয়ার্ড, এর জন্য আমরা ধরবো যে ডিসপ্লেসমেন্টটা হলো নেগেটিভ। আনিসা বুঝতে পারছো? এখন তুমি তো অ্যানসার দিছিলা। হ্যাঁ ভাইয়া। ওকে, এখন আমরা ভার্টিক্যাল মোশনটা প্রথমে কনসিডার করি, নতুন টাইম অফ ফ্লাইটটা বের করব। হ্যাঁ, আমরা নতুন টাইম অফ ফ্লাইটটা বের করব, তো কনসিডারিং ভার্টিক্যাল মোশন কি কি জানি, ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি হলো 2.8, ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি কই, উপরে নাকি নিচে কাবিও, উপরে, তো তার মানে ইউ হলো পজিটিভ। এখন ভার্টিক্যাল ডিরেকশনে অ্যাসেলারেশন কত, -9.81 ইনিশিয়াল ভেলোসিটি হলো আপওয়ার্ড, আর জি হবে তাহলে কি নেগেটিভ, কোনটা বুঝি নাই, কারা এরা এরা কি নাফিস তারা ইমাজিন আসছে, যদি শিব হইতো। ওয়াও, নাফিস কি বলতাছে, জিজ্ঞাসা করতেছে আমরা কারা। ঠিক আছে, আচ্ছা, সো
acceleration is minus 9.81 meter per second square আর vertical displacement এর কথাটা কি বললাম আনিসা নেগেটিভ 0.5 মিটার। তো এইটা ইউজ করে তোমরা এখন নিজেরা ক্যালকুলেশনটা করো, প্রথমে টাইম অফ ফ্লাইটটা বের করো তো দেখো তো কত আসে। ইউ জানি, এ জানি, এস জানি, তো তাহলে টি বের করার জন্য কোন ফর্মুলা ইউজ করব? সবাই একটু টাইম অফ ফ্লাইটটা বের করে আমাকে বলো। হয় না এখনো আনিসা? ভাইয়া 0.1 কত? 0 পয়েন্ট 0 পয়েন্টের পরে কত আসছিল এটা একটু বলো তো। 14 0.14 সেকেন্ড। ওকে, তো তাহলে টাইম অফ ফ্লাইট আসলো 0.14 সেকেন্ড। এখন হরাইজন্টাল ডিসটেন্স বের করতে বলছে না, এক্সট্রা কতটুকু গেল। প্রথমে হরাইজন্টাল ডিরেকশনে মোশনটা কনসিডার করে দেখি। ইনিশিয়াল হরাইজন্টাল ভেলোসিটি কত? ভাইয়া দুইটা বলো, আসছে, বলো। একটা আসছে 0.71 আর একটা হচ্ছে মাইনাস 0.1। আমি মাইনাসটা কিভাবে করছিলাম হবে না, ওইভাবে ভুল হয়েছে। মাইনাসটা হবে না। কত? 0.71। হ্যাঁ, আর মাইনাস 0.1। মাইনাস তো টাইম তো নেগেটিভ হয় না, তো এটা নিয়ে আমাদের টেনশন করার কিছু নাই। তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, ইনিশিয়াল হরাইজন্টাল ভেলোসিটি হলো 8, হরাইজন্টাল ডিরেকশনে অ্যাসেলারেশন কত পাবিও? 0। ভেরি গুড, মাথায় ঢুকে গেছে। আরে ভাইয়া শোনো, প্রভা আমি দুইজন মিলে বুঝছো আলাদা ভাবে নিজেরা ডিসকাস করছি আর নিজেরাই প্যাচ লাগাইছি আবার। তোমরা তো খুব ভালো ডিসকাশন করো। এরপরে 0.71 হলো টাইমটা, তো এটা এখান থেকে পেয়ে গেলাম। তো এখন ইনিশিয়াল ভেলোসিটি জানি, অ্যাসেলারেশন জানি, টাইম জানি, তো তার মানে ডিসপ্লেসমেন্ট বের করার জন্য কোন ফর্মুলা ইউজ করব? s = ut + ½ at স্কয়ার্ড। তো এটা করলে পরে s টা কত আসে দেখো তো, হরাইজন্টাল ডিসটেন্সটা। এইট ইন্টু 0.71 কত হয়? 5.7 5.7 মিটার। একটু আগের ডিসপ্লেসমেন্ট ছিল কত? 4.6। এখন হইছে কত, যে এক্সট্রা যে নিচে নামছে, তো এটার জন্য সে ডিসটেন্স কভার করছে কত, টোটালে 5.7। তো তার মানে এক্সট্রা কতটুকু কভার করলো? 5.7 মাইনাস 4.6 করলে পরে পাবো না এরিক? তো তার মানে এক্সট্রা হরাইজন্টাল ডিসটেন্স কত? দাঁড়া একটু একটা মিনিট। ওকে, সো তাহলে যে কথাটা বলতেছিলাম যে এক্সট্রা হরাইজন্টাল ডিসটেন্স কতটুকু কভার করলো? এক্সট্রা হরাইজন্টাল ডিসটেন্স কভার করলো হলো 1 আসে। 1.1 মিটার, তাই তো? তো এক্সট্রা হ্যাঁ। হরাইজন্টাল ডিসটেন্স হবে 5.7 আর 4.6 এর ডিফারেন্স। তো 5.7 আর 4.6 এর ডিফারেন্স কত? 1.1 মিটার। ওকে, আচ্ছা, তো এখন তোমাদের ক্লাসটা বেসিক্যালি আমি একটু পরে শেষ করে দিব, বিকজ আমার খুব বাজে ভাবে জ্বর আসছে বুঝছো।
আমার সাথে যারা আছে ফিল্ডে তারা অলরেডি বলতেছিল যে ক্লাস ক্যান্সেল করতে, কিন্তু অলরেডি তোমাদের থার্সডে ক্লাস নেই নাই তো এর জন্য ফার্স্ট এই জিনিসটা নিয়ে নিলাম। ওকে, আমি মে ব্যাচের এই ওয়ার্কশিটটা সলভ করানোর সময় যে ভিডিওটা করছে এই ভিডিওটা তোমাদেরকে লিংকটা দিয়ে দিবনি। ওকে, তোমরা একটু ফার্স্টে ভিডিওটা দেখে বা ভিডিও দেখার আগে প্রথমে ওয়ার্কশিটটা ট্রাই করবা, দেন তোমরা অ্যানসার গুলা দেওয়া হবে, যে মার্ক স্কিম গুলা দেওয়া হবে, তো তখন সুন্দর মতো অ্যানসার গুলি মিলাই নিতে পারবা। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কি বললাম? ওকে, ঠিক আছে। তো তাহলে আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করব, যে একটা কমপ্লিট ওই কোশ্চেনটা করলাম যে প্রজেক্টাইল মোশনের মেইন কাহিনীগুলা এই একটা ম্যাথের মধ্যে সবকিছু ডিটেইলে ছিল। প্রত্যেকটা ম্যাথেই দেখবা যে এমন টাইপের কাহিনী। তো তাহলে এগুলি নিজেরা ফার্স্টে সলভ করলে যত প্রবলেম ফেস করবা তত ভালো মতো তোমরা পরে নিজেরা প্রবলেম সলভিং এর ক্লাসটা করতে পারবে। ঠিক আছে, তো তাহলে পরে আমরা এখন আজকে এখানের মধ্যে ক্লাসটা শেষ করতেছি। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা আবার ফুল টাইম, নেক্সট দিন আমরা আবার ওই ফুল টাইম রেস্ট ইন পিস ভাইয়া, বুঝি নাই। রেস্ট ইন পিস। ঠিক আছে, ওকে, না লিটারালি বলতেছি, মানে শান্তিতে একটু রেস্ট করো, ঠিক হয়ে যাবে। বুঝছি। ওকে, তো তাহলে আমরা আমাদের ক্লাসটা এখন এখানে শেষ করি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।